হ্যালো স্টুডেন্ট, আজও আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির সরলরেখা অধ্যায়টি সম্বন্ধে আলোচনা করব। আমরা আজ কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, 1,0,0 বিন্দু থেকে x-1/2 = y+1/-3 = z+10/8 সরলরেখার দূরত্ব নির্ণয় করো। অঙ্কিত লম্বটির পাদবিন্দু ও লম্বটির সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ আমাকে 1,0,0 বিন্দু থেকে এই সরলরেখাটার দূরত্ব নির্ণয় করেছে। দূরত্ব মানে লম্ব দূরত্ব নির্ণয় করতে বলেছে, এবং অঙ্কিত লম্বটির পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে, আবার লম্বটার সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো, যদি আমরা ছবি আঁকি, এটা ধরো সরলরেখা, ঠিক আছে? এটা হচ্ছে সরলরেখা, 1 নম্বর সরলরেখা হচ্ছে এটা। এই সরলরেখার উপর একটা লম্ব টানতে বলেছি পি বিন্দু থেকে, ঠিক আছে? আমি ধরলাম এটা বিন্দু পি নয়, ধরো এটা 1,0,0 বলেছে, আমি এটা নাম দিলাম পি। ওরা বিন্দুটা বলে দিয়েছে, বিন্দুটার নাম দিলাম পি। 1,0,0 বলছি এই পি বিন্দু থেকে যদি এর উপর একটা লম্ব টানো, এটা আমি একটা লম্ব টানলাম, লম্বটা এটা এম নাম দিলাম। তাহলে এই এমটা হলো পাদবিন্দু। তোমাকে এমটা স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে, আর পিএম এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে কত হবে, এবং পিএম সরলরেখাটার সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা প্রদত্ত সরলরেখার সমীকরণ যেটা আছে সেটা লিখলে 1 নম্বর। প্রথমে দেখবো এটা আমার জেনারেল ফর্ম, অর্থাৎ সরলরেখার সাধারণ আকারে আছে কিনা। আমি দেখতে পাচ্ছি ঠিক সাধারণ আকারে আছে। ধরি পি 1,0,0 বিন্দু থেকে 1 নং সরলরেখার লম্ব দূরত্ব পিএম। এই যে পি, এই বিন্দুটা নাম দিয়েছি। এই বিন্দু থেকে, অর্থাৎ পি বিন্দু থেকে 1 নং সরলরেখার লম্ব দূরত্ব হচ্ছে পিএম, এমটা হচ্ছে পাদবিন্দু, ঠিক আছে? তাহলে আমাকে কী নির্ণয় করতে হবে? আমাকে নির্ণয় করতে হবে এম এর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, পিএম এর দূরত্ব নির্ণয় করতে হবে, পিএম এর দৈর্ঘ্যটা কত, আর পিএম এই সরলরেখাটার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে ধরে নিলাম যে পি 1,0,0 বিন্দু থেকে 1 নং সরলরেখার লম্ব দূরত্ব পিএম। অঙ্কিত লম্বটির পাদবিন্দু এম। দেখো, অঙ্কিত লম্বটার পাদবিন্দু হচ্ছে এম। যেহেতু এম বিন্দুটি 1 নং সরলরেখার উপর অবস্থিত, দেখো এম বিন্দুটা কত, 1 নং, মানে এই সরলরেখাটার উপর অবস্থিত, তাই ধরি এম বিন্দু স্থানাঙ্ক। আমরা জানি এই সরলরেখাটার উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক কীভাবে ধরা যায়, এটা ইকুয়াল টু আর বা টি একটা প্যারামিটার ধরে নেবো। যদি এটা আর ধরি তাহলে এক্স সমান সমান বার করবো, ওয়াই সমান সমান, জেড সমান সমান বার করবো। তাহলে যে কোনো বিন্দু এম এর স্থানাঙ্ক হবে, এটা ইকুয়াল টু আর লিখলে হবে, দেখো 2r + 1, এটা সমান সমান আর লিখলে হবে হচ্ছে -3r - 1, এবং এটা সমান সমান যখন আর লিখবো তখন হবে 8r - 10। অর্থাৎ এই সরলরেখার উপর যে কোনো বিন্দু, সেটা হচ্ছে এম, আমি ধরেছি বিন্দুটা, তার স্থানাঙ্ক পেয়ে গেলাম আমি এটা 2r + 1, -3r - 1, 8r - 10। তাহলে আমি এখানে চিত্রে এম বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম। তাহলে আমার পি বিন্দু স্থানাঙ্ক জানা আছে, এম বিন্দু স্থানাঙ্ক আমি পেলাম। তাহলে আমি পিএম এই সরলরেখাটার দিক অনুপাতগুলো নির্ণয় করতে পারবো, ঠিক আছে? তাহলে আমাদের পিএম সরলরেখার দিক অনুপাত সমূহ কী হবে, 2r + 1 মাইনাস এই পি বিন্দুর প্রথম স্থানাঙ্ক এক্স স্থানাঙ্ক -1, তারপরটা হবে -3r - 1 -0, আর তারপর হবে হচ্ছে 8r - 10 -0। এটা ক্যালকুলেট করলে আমি এটা পেলাম, অর্থাৎ 2r, -3r - 1, 8r - 10। আবার 1 নং সরলরেখার দিক অনুপাতগুলি হলো, দেখো 1 নম্বর সরলরেখা কোনটা, এটা দেওয়া ছিল। তাহলে 1 নং সরলরেখার দিক অনুপাত হচ্ছে 2, -3, 8। তাহলে 1 নং সরলরেখার দিক অনুপাতগুলি হলো 2, -3, 8। তাহলে এই সরলরেখাটা ডিআর কী পেলাম, 2, -3, 8। তাহলে এই সরলরেখাটা আর এই পিএম সরলরেখা, অর্থাৎ 1 নম্বর সরলরেখা এবং পিএম পরস্পর লম্ব। পরস্পর লম্ব মানে তাদের ডিআরগুলির গুণফলের যোগফল হবে 0। আবার 1 নং, আচ্ছা এটা লিখেছি আমরা 1 নং সরলরেখার দিক অনুপাত এত। আচ্ছা, যেহেতু 1 নং সরলরেখা
ও পিএম পরস্পর লম্ব। দেখো আমি পিএম সরলরেখার দিক অনুপাত এটা পেয়েছি, আর 1 নম্বর সরলরেখার দিক অনুপাত এটা 2, -3, 8। যেহেতু 1 নং সরলরেখা ও পিএম পরস্পর লম্ব, তাহলে তাদের দিক অনুপাতগুলির গুণফলের যোগফল হবে 0। তাহলে 2 × 2r, -3 × -3r -1, +8 × 8r -10 = 0। এখান থেকে আমি ক্যালকুলেশন করলে আর এর মান পাবো। এবার আর এর মান আমি এখান থেকে পাবো। সেই আর এর মান যদি আমি এই জায়গাটায় যে এম বিন্দু স্থানাঙ্ক এখানে বসিয়ে দিই, তাহলে এম বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাব। তাহলে এখান থেকে আমি আর এর মান পেলাম 1। তাহলে এম বিন্দু স্থানাঙ্ক, এই যে এম বিন্দু স্থানাঙ্ক, এখানে আর এর জায়গায় 1 বসিয়ে দাও। তাহলে 2 × 1 + 1 -3 × 1 -1, 8 × 1 -10। তাহলে আমি এম বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম 3, -4, -2, অর্থাৎ এম এই বিন্দুটার আমার স্থানাঙ্ক দাঁড়িয়ে গেল 3, -4, -2। এই যে আর এর জায়গায় 1 বসিয়ে দিলে আমি এম বিন্দুটার স্থানাঙ্ক এটা পেলাম। ঠিক আছে। আবার পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল কত? 1, 0, 0। যেহেতু পি বিন্দুর স্থানাঙ্ক 1, 0, 0 আর এম বিন্দুর স্থানাঙ্ক আমি এটা পেয়েছি, তাহলে পি এম এর দূরত্ব হয় পিএম √3 - 1 তার হোল স্কোয়ার, প্লাস -4 - 0 তার হোল স্কোয়ার, প্লাস -2 - 0 তার হোল স্কোয়ার। এটা দুটো বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র প্রয়োগ করা হলো এত একক। এটাকে ক্যালকুলেশন করলে আমি পেলাম √24 একক। √24 মানে 2√6 একক। এখন আমাকে অঙ্কিত লম্বটির সমীকরণ নির্ণয় করতে হবে। ঠিক আছে। তাহলে আমি এম বিন্দু স্থানাঙ্ক পেলাম, পিএম এর দূরত্ব পেয়ে গেলাম। এবার এই পিএম সরলরেখার সমীকরণ। এবার দেখো পিএম এর দিক অনুপাতগুলো আমি সহজেই পেয়ে যাব। পিএম সরলরেখার দিক অনুপাত হবে 3, -1, -4, -0, -2, -0, অর্থাৎ 2, -4, -2। পিএম সরলরেখার ডিআরগুলো পেয়ে যাব। আবার পিএম সরলরেখাটা পি বিন্দুগামী অথবা এম বিন্দুগামী বলতে পারি। ঠিক আছে, যে কোনো একটা বিন্দু পেয়ে যাচ্ছে সরলরেখাটার উপর। তাহলে সরলরেখাটার আমার ডিরেকশন রেশিওস বা দিক অনুপাত জানা থাকছে এবং যে কোনো একটি বিন্দু আমি পেয়ে যাচ্ছি। তাহলে আমি সরলরেখাটার সমীকরণ সহজেই নির্ণয় করতে পারবো। এখন অঙ্কিত লম্বটির সমীকরণ অর্থাৎ পিএম সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। যেহেতু পিএম সরলরেখাটি পি 1, 0, 0 বিন্দুগামী এবং এর দিক অনুপাত সমূহ 3, -1, -4, -0, -2, -0, অর্থাৎ 2, -4, -2, অর্থাৎ পিএম সরলরেখাটি 1, 0, 0 বিন্দুগামী এবং এর দিক অনুপাত সমূহ হল 2, -4, -2। অতএব অঙ্কিত লম্বটির সমীকরণ হবে x - 1, অর্থাৎ যে বিন্দু দিয়ে যাচ্ছে সেটা x - 1 হবে উপরে, তবে y - 0 আর হচ্ছে z - 0 বাই 2, -4, -2, অর্থাৎ আমি লিখব x - 1/2 = y - 0/-4 = z - 0/-2। এটা হয়ে গেল অঙ্কিত লম্বটির সমীকরণ। ঠিক আছে। এটাকে যদি ভেক্টর সমীকরণ করতে তাহলে কি লিখতাম? দেখো ভেক্টর সমীকরণ করলে আমরা লিখতাম r ভেক্টর = 1 × i cap + 0 × j cap + 0 × k cap plus t × 2i - 4j cap - 2k cap, যেখানে t হলো বাস্তব প্যারামিটার। তাহলে দেখো ব্র্যাকেটের মধ্যে আমি নোট বলে লিখে দিয়েছি ভেক্টর সমীকরণটা কী হবে। অঙ্কিত লম্বটির ভেক্টর সমীকরণ r cap = যেটা বললাম সেটা। এখানে এটা মানে শুধু আই ক্যাপ আর এখানে দুইটা কমন নিলে এটা থাকে, যেখানে টি হলো বাস্তব প্যারামিটার। তাহলে এবার আমরা উত্তরগুলো লিখে দেব। যদি ভেক্টর সমীকরণ বার না করতে বলে তাহলে কিন্তু ভেক্টর সমীকরণ তুমি বার করবে না। ঠিক আছে। তোমাকে যদি নর্মাল সমীকরণ নির্ণয় করতে বলে তুমি কার্তেশীয় সমীকরণ নির্ণয় করে দেবে। যদি তোমার মনে হয় ভেক্টর সমীকরণ লিখবো তাহলে লিখতেও পারো। তাহলে অতএব এবার উত্তর লিখি। 1, 0, 0 বিন্দু প্রদত্ত সরলরেখার দূরত্ব। আচ্ছা 1, 0, 0 বিন্দু থেকে প্রদত্ত সরলরেখার দূরত্ব 2√6 একক। অঙ্কিত লম্বটির পাদবিন্দু স্থানাঙ্ক 3, -4, -2 এবং অঙ্কিত লম্বটির সমীকরণ x - 1/2 = y - 0/-4 = z - 0/-2। নেক্সট প্রবলেম। a 1, 0, 4, b 0, -11, 3
এবং সি 2,-3,1 তিনটি বিন্দু, ঠিক আছে, এবিসি তিনটি বিন্দু দেওয়া আছে। বলছে এ বিন্দু থেকে বিসি এর ওপর অঙ্কিত লম্বের পাদবিন্দু ডি, তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে এবিসি তিনটে বিন্দু দিয়েছে, এ বিন্দু থেকে বিসি এর উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুটা ডি বলেছে, তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক তোমাকে নির্ণয় করতে হবে। আমরা প্রথমে ছবিটি আঁকার চেষ্টা করি। ধরো এটা বিসি সরলরেখা আর এটা হচ্ছে এ বিন্দু, ঠিক আছে। আমার বি বিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছে 0,-11,3, ঠিক আছে, এবং সি বিন্দু স্থানাঙ্ক বলা আছে 2,-3,1। এ বিন্দু স্থানাঙ্ক বলে দেওয়া আছে 1,0,4। এবার আমাকে এ থেকে বিসির উপর একটা লম্ব টানলাম, সেই লম্বটা ডি, পাদবিন্দুটা ডি, তাহলে আমাকে এই ডি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে বিসি সরলরেখার সমীকরণ নির্ণয় করব। তাহলে বিসি সরলরেখার যদি সমীকরণ পেয়ে যাই, তাহলে আমরা এই বিসি সরলরেখার উপর যে কোনো একটা বিন্দু হচ্ছে ডি, তাহলে ডি বিন্দুর আমি স্থানাঙ্ক পেয়ে যাব। ডি বিন্দু স্থানাঙ্ক পেলে আমি এডি সরলরেখার দিক অনুপাতগুলো বার করতে পারবো। তাহলে এডি সরলরেখার দিক অনুপাত আর বিসি সরলরেখার দিক অনুপাত পেয়ে যাব। তো যেহেতু এডি আর বিসি পরস্পর লম্ব, তাই এদের দিক অনুপাতগুলির গুণফলের যোগফল হবে 0, ঠিক আছে। সেখান থেকে আমি যে প্যারামিটারটা ধরবো আর বা টি, তার মান পেয়ে যাব। আর বা টি এর মান যদি এইখানে বসাই, ডি বিন্দুর যে স্থানাঙ্কটা পেয়েছিলাম, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্কটা আমি পেয়ে যাব, তাহলে আমার উত্তর হয়ে গেল। অর্থাৎ আগের যে প্রবলেমটা করলাম সেম প্রবলেম, এখানে আগে যেমন বিসি সরলরেখার সমীকরণটা দেয়া ছিল, এখানে বিসি সরলরেখার সমীকরণটা দেয়া নেই, তোমাকে বি এবং সি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাকে বিসি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। বিসি সরলরেখার দিক অনুপাতগুলি হলো বিসি, তাহলে 2-0, -3, -11 +11, 1-3, অর্থাৎ 2, 8, -2। যেহেতু বিসি সরলরেখাটি 0, -11,3 বিন্দুগামী, দেখো বিসি সরলরেখাটা বি দিয়ে বি বিন্দু মানে এই বিন্দুটা দেখে আছে, তুমি সি বিন্দুটাও নিতে পারতে, ঠিক আছে, আমি বি বিন্দুটা নিলাম। যেহেতু বিসি সরলরেখাটি বি 0, -11,3 বিন্দুগামী এবং এর দিক অনুপাতগুলি হলো 2, 8, -2, অতএব বিসি সরলরেখার সমীকরণ হবে x-0/2 = y-11 মানে y+11/8 = z-3/-2। এটা 1 নম্বর নাম দিলাম। তাহলে এটাই পেয়ে গেলাম বিসি সরলরেখার সমীকরণ। যেহেতু ডি বিন্দুটি বিসি সরলরেখার উপর অবস্থিত, তাই ধরি ডি বিন্দু স্থানাঙ্ক। দেখো ডি বিন্দুটা বিসি সরলরেখার উপর অবস্থিত, আমি বিসি সরলরেখার সমীকরণ পেয়ে গেছি। তাহলে আমরা জানি যে বিসি সরলরেখার উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক কিভাবে ধরতে হয়। তাহলে আমরা ডি বিন্দু স্থানাঙ্কটা ধরে নিচ্ছি কত, এটা সমান আর ধরলে কত হবে 2r, এটা সমান আর হলে হবে 8r -11, এটা সমান আর হলে হবে -2r + 3, যেখানে আর হলো বাস্তব প্যারামিটার, ঠিক আছে। তাহলে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক এটা পেয়ে গেলাম। তাহলে আমরা এডি সরলরেখার দিক অনুপাত, বিন্দুর নয়, এটা হবে এডি সরলরেখার দিক অনুপাত সমান, দেখো এ বিন্দু স্থানাঙ্ক জানা আছে, আমি ডি বিন্দু স্থানাঙ্ক এটা পেয়ে গেলাম, ঠিক আছে। এই যে এ বিন্দু স্থানাঙ্ক জানা আছে, ডি বিন্দুর আমি পেলাম, তাহলে এডি সরলরেখার দিক অনুপাত সম হবে ডি বিন্দু স্থানাঙ্ক থেকে এ বিন্দু স্থানাঙ্কগুলোর বিয়োগফল। তাহলে দেখো আমরা এডি সরলরেখার দিক অনুপাত সম, আচ্ছা প্রথমে হচ্ছে ডি বিন্দু স্থানাঙ্ক 2r -1, তারপরে দেখবে পাবো 8r -11 -0 আর -2r + 3 -4।
কারণ আমার দেখবে তোমার পাশে লিখছি এ বিন্দুর যে রাফে স্থানাঙ্কটা আমার ছিল 1,0,4, তার জন্য 2r-1 এডি সরলরেখার দিক অনুপাত সমূহ হবে প্রথম 2r-1, 8r-11 -0, -2r+3 -4, অর্থাৎ 2r-1, 8r-11, -2r, এটা হবে -1। তাহলে আমি এডি সরলরেখার দিক অনুপাত সমূহ পেয়ে গেলাম। ঠিক আছে, আবার দেখো আমার বিসি সরলরেখার দিক অনুপাত সমূহ ছিল 2, 8 আর -2। ঠিক আছে, এটা হচ্ছে বিসি সরলরেখার দিক অনুপাত সমূহ। তাহলে যেহেতু বিসি সরলরেখা এবং এডি সরলরেখা পরস্পর লম্ব, তাই এদের দিক অনুপাত সমূহগুলির গুণফলের যোগফল হবে 0। সেখান থেকে আমরা আর এর মান পেয়ে যাব। চিত্রে দেখো এডি সরলরেখা বা বিসি সরলরেখা পরস্পর লম্ব। যেহেতু 1 নং সরলরেখা এবং এডি পরস্পর লম্ব, 1 নং সরলরেখা মানে হচ্ছে বিসি সরলরেখা। বিসি সরলরেখার সমীকরণটা নাম দিয়েছিলাম আমি 1 নম্বর। তাহলে 1 নং সরলরেখা এবং এডি সরলরেখার দিক অনুপাতগুলির গুণফলের যোগফল হবে 0। তাহলে দেখো এটা লিখলাম। এখান থেকে আমি, কারণ 1 নং সরলরেখার দিক অনুপাতগুলো ছিল 2, 8 আর -2, আর এডি সরলরেখার দিক অনুপাতগুলো ছিল 2r-1, 8r-11 এবং -2r-1। ঠিক আছে, অর্থাৎ আমি যদি এখানটা লিখি তাহলে তোমাদের আরও ক্লিয়ার হবে যে 1 নং সরলরেখার দিক অনুপাত ছিল 2, 8 আর -2, আর এডি সরলরেখার ডিআর ছিল হচ্ছে 2r-1, 8r-11, -2r-1। এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা এবং এটার সাথে এটা গুণ, এই গুণফলের যোগফলগুলো হবে কত? 0। ঠিক আছে, এখানে যদি আমি ক্যালকুলেট করি আর এর মান পেলাম 11/9। আমাকে ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। দেখো আমরা আগে পেয়েছিলাম ডি বিন্দুর স্থানাঙ্ক এটা 2r, 8r-11, -2r+3। এখানে আমি আর এর মানটা বসাবো। আর এর মান কত বসাবো? 11/9। ঠিক আছে, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। তাহলে অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক আর এর মানটা বসিয়ে দিলাম ওই জায়গায়। আমি পেয়ে গেলাম 22/9, -11/11 আর 5/9। এটাকে ক্যালকুলেশন করে এটা পেলাম। এটাই হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রবলেম। ধরা যাক L1, M1, N1, তারপর L2, M2, N2 ও L3, M3, N3 তিনটি পরস্পরের ওপর লম্ব সরলরেখার দিক কোসাইন সম। অর্থাৎ এটা একটা সরলরেখার দিক কোসাইন, এটা আরেকটি সরলরেখার দিক কোসাইন সম, আর এটা হচ্ছে আরেকটি সরলরেখার দিক কোসাইন সম। অর্থাৎ এখানে তিনটি সরলরেখার দিক কোসাইন সমূহ দেওয়া আছে এবং এই তিনটি সরলরেখা কি পরস্পরের উপর লম্ব। ঠিক আছে, তার মানে কন্ডিশন কি হবে? এটার সাথে এটা, অর্থাৎ L1, L2 প্লাস M1, M2 প্লাস N1, N2 0 হবে। আবার দেখো এটার সাথে এটা গুণ করলে কত হবে? L1, L3 প্লাস M1, M3 প্লাস N1, N3, সেটা ইকুয়াল টু 0 হবে। আর একটা এটার সাথে এটা যদি গুণ করে L2, L3 প্লাস M2, M3 প্লাস N2, N3 ইকুয়াল টু 0 হবে। এবং আরও কন্ডিশন কি পাবো? আরও পাবো এই তিনটে স্কোয়ারের যোগফল ইকুয়াল টু 1, কারণ এটা হচ্ছে দিক কোসাইন সম। L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার প্লাস N1 স্কোয়ার ইকুয়াল টু 0। আবার এটাতে পাবো L2 স্কোয়ার প্লাস M2 স্কোয়ার প্লাস N2 স্কোয়ার ইকুয়াল টু 1 পাবো, 0 নয়। এটা হচ্ছে L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার প্লাস N1 স্কোয়ার ইকুয়াল টু 1, L2 স্কোয়ার প্লাস M2 স্কোয়ার প্লাস N2 স্কোয়ার ইকুয়াল টু 1, আর এক্ষেত্রে পাবো L3 স্কোয়ার প্লাস M3 স্কোয়ার প্লাস N3 স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে, প্রমাণ করো যে সরলরেখাটি ওই সরলরেখা তিনটির প্রত্যেকের সঙ্গে সমান কোণ উৎপন্ন করে, তার দিক কোসাইন সমূহ হবে এটা। তার মানে এখানে প্রথমে তিনটে সরলরেখার দিক কোসাইন সমূহ দিয়ে দিয়েছে, দিয়ে তোমাকে প্রমাণ করতে বলেছে যে সরলরেখাটি এই তিনটে সরলরেখার প্রত্যেকটির সঙ্গে সমান কোণ উৎপন্ন করে, তার দিক কোসাইন সমূহ হবে এগুলো। ঠিক আছে, এটা আমাকে প্রমাণ করতে হবে।
তাহলে আমি উল্টোভাবে কি দেখাবো, আমি উল্টোভাবে দেখাবো যে এই সরলরেখাটা আর এই সরলরেখাটার দিক কোষেনগুলোর গুণফলের যোগফল নির্ণয় করব। ঠিক আছে, আবার এটার সঙ্গে এটার গুণফলের যোগফল, আবার এই তৃতীয় সরলরেখাটার সঙ্গে এই সরলরেখাটার গুণফলের যোগফল নির্ণয় করব। ঠিক আছে, যদি দেখা যায় তিনটি ক্ষেত্রেই মানগুলো একই চলে এসেছে, তাহলেই আমরা বলতে পারবো যে তারা সমান কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, কারণ যদি এই সরলরেখাটা আর এই সরলরেখাটা, প্রথম সরলরেখার দিক কোষের সময় এটা, আর যে সরলরেখাটার সঙ্গে দেখাতে হবে যে সমান কোণ উৎপন্ন করেছে এই তিনটে, সেই সরলরেখার দিক কোষের সমূহ হচ্ছে এটা। তাহলে আমি যদি ধরি এই সরলরেখা, প্রথম সরলরেখা এবং এই সরলরেখাটার মধ্যবর্তী কোণ আলফা, তাহলে কস আলফা ইকুয়াল টু কী হবে, এদের গুণফলের যোগফল, কারণ যেহেতু দিক কোষে। আবার এটার সাথে যদি আমি এটা ধরি বিটা কোণ উৎপন্ন করেছে, ঠিক আছে, তাহলে কস বিটা ইকুয়াল টু এটা ইন্টু এটা, মানে L2 ইন্টু এটা প্লাস M2 ইন্টু এটা প্লাস N2 ইন্টু এটা হবে। ঠিক আছে, আবার যদি ধরি যে এই সরলরেখাটার সঙ্গে এটা গামা কোণ উৎপন্ন করে, তাহলে কস গামা সমান সমান কী হবে, কস গামা সমান সমান L3 ইন্টু এটা প্লাস M3 ইন্টু এটা প্লাস N3 ইন্টু এটা। ঠিক আছে, তাহলে আমি এখানে কস আলফা, কস বিটা এবং কস গামা এই তিনটির ভ্যালু যদি সমান পেয়ে যায়, তাহলেই আমরা বলতে পারবো যে এটা সমান কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, তাহলে আমরা আলফা বিটা ধরবো না, আমরা প্রথমে এটার সাথে এটা গুণ করব, তারপরে এটার সাথে এটা পুরোটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করব। যদি দেখি তিন ক্ষেত্রেই সমান ভ্যালু চলে এসেছে, তাহলে আমি বলে দেবো যে প্রদত্ত তিনটি সরলরেখা, যে সরলরেখার তিনটির সঙ্গে সমান কোণ উৎপন্ন করেছে তার দিক কোষের সম এটা হবে। চলো এবার অ্যান্সার করি। যেহেতু L1, M1, N1 এবং L2, M2, N2 এবং L3, M3, N3 তিনটি পরস্পরের উপর লম্ব সরলরেখার দিক কোষেন সমূহ, তাহলে অতএব এটার আর এটার গুণফলের যোগফল হবে 0, এটার সাথে তৃতীয়টার গুণফলের যোগফল হবে 0 এবং এটা এবং এটার গুণফলের যোগফল হবে 0 এবং এদের প্রত্যেকটির স্কোয়ারের যোগফল হবে 1। দেখো L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার প্লাস N1 স্কোয়ার ইকুয়াল টু 1, L2 স্কোয়ার প্লাস M2 স্কোয়ার প্লাস N2 স্কোয়ার ইকুয়াল টু 1, L3 স্কোয়ার প্লাস M3 স্কোয়ার প্লাস N3 স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে আমরা 1, 2, 3, 4, 5, 6 নাম দিলাম সমীকরণগুলোর। ঠিক আছে, এখন আমরা কি করব, প্রথম সরলরেখায় যেটা বলছি L1, M1, N1, আর আমার যে সরলরেখাটার দিক কোষ, যে সরলরেখাটার সমান কোণ উৎপন্ন করে বলেছে, ওই তিনটে সরলরেখার সঙ্গে তার দিক কোষাইনগুলো দেওয়া ছিল, এটা এটা এবং এটা ছিল, অর্থাৎ প্রথম সরলরেখাটার সঙ্গে এইগুলোর গুণফলের যোগফল আমি নির্ণয় করছি। দেখো তাহলে L1 ইন্টু এটা প্লাস M1 ইন্টু এটা প্লাস N1 ইন্টু এটা করলাম, যদি গুণ করি দেখো প্রথম টার্মটা L1 স্কোয়ার, এর প্রথমটা M1 স্কোয়ার, এর প্রথম N1 স্কোয়ার, সেটা একসঙ্গে লিখলাম। এবার দ্বিতীয় টার্মগুলো লিখছি, দেখো এটা হবে L1 L2, এখানে দ্বিতীয় টার্ম হবে M1 M2, আর এখানে দ্বিতীয় টার্ম হবে N1 M2। এবার থার্ড টার্মগুলো একসঙ্গে লিখছি, L1 L3 প্লাস M1 M3 প্লাস N1 N3। দেখবে এটার ভ্যালু 1 আর এগুলো আমরা আগে পেয়েছি 0, বসান, তাহলে এর ভ্যালু হচ্ছে 1 পেলাম। ঠিক আছে, একইভাবে আমরা এবার এটা বার করছি, দেখো L2 ইন্টু L1 প্লাস L2 প্লাস L3 প্লাস M2 ইন্টু M1 প্লাস M2 প্লাস M3 প্লাস N2 ইন্টু N1 প্লাস N2 প্লাস N3। প্রথম টার্মগুলো আমি ফার্স্ট ব্যাক এখানে লিখলাম, দ্বিতীয় টার্ম অর্থাৎ গুণ করার পর এটা দ্বিতীয় টার্ম মানে L2 স্কোয়ার, এখানে হচ্ছে দ্বিতীয়টা M2 স্কোয়ার, এখানে হচ্ছে N2 স্কোয়ার, এটা এখানে লিখলাম, আর তৃতীয়টা মানে L2 L3 প্লাস M2 M3 প্লাস N2 N3 আমি এখানে লিখলাম। দেখো এই ভ্যালুটা 0, এটার মান 1, বসান, তাহলে 1 পেলাম। আবার আমরা এটা ক্যালকুলেশন করছি, L3 ইন্টু L1 প্লাস L2 প্লাস L3 প্লাস M3 ইন্টু M1 প্লাস M2 প্লাস M3 প্লাস N3 ইন্টু N1 প্লাস N2 প্লাস N3। তাহলে প্রথম টার্ম L3 L1 বা L1 L3 প্লাস এর প্রথম M1 M3 প্লাস N1 N3 এখানে লিখলাম, দ্বিতীয় টার্ম মানে L2 L3 প্লাস M2 M3 প্লাস N2 N3 এখানে লিখলাম, আর তৃতীয় টার্ম L3 স্কোয়ার প্লাস M3 স্কোয়ার প্লাস N3 স্কোয়ার এখানে লিখলাম। এটার মান 0, এটার মান 0, এটা 1, তাহলে এটা 1 পেলাম। তাহলে আমরা দেখো তিনটি ক্ষেত্রে ভ্যালুগুলো আমরা কী পেলাম, একই পেয়ে গেলাম। প্রথম ক্ষেত্রে দেখো 1 পেয়েছি, দ্বিতীয় ক্ষেত্রেও 1 পেলাম, আবার তৃতীয় এই ক্ষেত্রেও 1 পেলাম। তাহলে তিনটের ভ্যালু যদি একই হয়, তাহলে প্রদত্ত তিনটি সরলরেখা
যে সরলরেখার দিক কোসাইন সময় এত এত এবং এত তার সঙ্গে সমান কোণ উৎপন্ন করেছে। তাহলে অতএব যে সরলরেখার দিক কোসাইন সম এত L1 প্লাস L2 প্লাস L3 M1 প্লাস M2 প্লাস N3 N1 প্লাস N2 প্লাস N3 সেই সরলরেখাটি প্রদত্ত সরলরেখা তিনটির সঙ্গে সমান কোণ উৎপন্ন করেছে। প্রুফ। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই থাকলো। আশা করি আজকের অঙ্কগুলি তোমরা সহজেই বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।